হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। তো চলছিল আমার জিকে কারেন্ট অ্যাফেয়ার সিরিজ। আশা করি তোমাদের মনে আছে আগের দিনের ভিডিও যদি তোমরা কেউ দেখে থাকো। আগের দিন 25টা আমি তোমাদের টপ এমসিকিউ করিয়েছিলাম আমি, হুইচ ইজ রিলেটেড টু সেপ্টেম্বর। তো বাকি 25টা আমি তোমাদেরকে করাচ্ছি। আবারও একবার তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য ভিডিওগুলো মূলত ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এবং মেন্সের জন্য হলেও, যদিও মেন্স অনেক বাকি আছে, ঠিক আছে, অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য। আর একটা কথা তোমাদের বলে নিই যে নর্মালি তোমরা যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আমি তোমাদের সেরকম নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের পড়াচ্ছি না। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে রিলেটেড যে জিকে যেগুলো পরীক্ষায় জানতে চায়, আমি সেগুলো তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। তোমরা একটুখানি ভিডিওগুলো দেখো, দেখো তোমাদের কাজে লাগে কিনা। আমার দৃঢ় বিশ্বাস এগুলো তোমাদের কাজেই লাগবে। তোমাদের সময় নষ্ট করার মতো ইচ্ছে কিংবা উদ্দেশ্য কোনোটাই আমার নেই, ঠিক আছে। তো চলো আমি শুরু করি। আমি এই বেকার বেকার কথা বলে সময় নষ্ট করতে খুব একটা পছন্দ করি না। তোমরা আগে ভালো করে পড়াশুনো করো, আগে পড়ে নাও, ঠিক আছে। পড়ার পরে যদি সময় বাঁচে, যা হবে দেখা যাবে, ঠিক আছে। চলো আগে পড়ে নিই, ওকে। আর তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কেউ প্রশ্ন করো না সচরাচর, যদি কারোর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো সেগুলো এই ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের ওইগুলো উত্তর দিয়ে দিতে, ঠিক আছে। আর রেগুলার ফলো করো, তোমাদের কাজেই লাগবে। আমরা যেগুলো চেষ্টা করি তোমাদের একটু কোয়ালিটি কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করতে। আর এখানে সেই কোশ্চেনগুলো রয়েছে যেগুলো এডুমন্ত্রের যে উইকলি টেস্ট যেগুলো হয়, তো সেখান থেকে আমি তোমাদেরকে করাচ্ছি ওই পুরো মাসের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ওই পুরো মাসের যে ইম্পর্টেন্ট জিকে যেগুলো নিউজে ছিল, সব কটাকে মেলবন্ধন করে আমি তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। তো নিশ্চিন্তে থাকো। অন্তত পক্ষে এটুকু আমি তোমাকে বলতে পারি যে এইভাবে পড়লে, নর্মালি তোমরা যেভাবে জিকে পড়ো সেভাবে আমি জানি না কতটা তোমাদের মনে থাকে বা মুখস্থ থাকে, কিন্তু একটু সাইন্টিফিক ওয়েতে তোমরা যদি একটু পড়াশুনো করো, একটুখানি ক্যালকুলেটিভ ওয়েতে যদি পড়াশুনো করো, কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে তাকিয়ে যদি তুমি ওই রিলেটেড পাসটা পড়ে যদি জিকেটা পড়ো, আমার মনে হয় এক্ষেত্রে পড়াটার একটা মেলবন্ধন ঘটে এবং অনেক ভালো আমাদের আউটকাম হয়, ঠিক আছে। তো চলো, আগের দিন 25টা করিয়েছিলাম, তো তারপর থেকে আমি কন্টিনিউ করছি। বলছে কার্লোস আলকারাজ ডিফিটেড হুইচ প্লেয়ার টু উইন দ্য মেন সিঙ্গলস টাইটেল অ্যাট দ্য ইউএস ওপেন 2025। তো বলছে যে ইউএস ওপেন সিঙ্গল জিতেছে কার্লোস আলকারাজ, তো কাকে হারিয়ে? তো তোমরা জানো আশা করি, সিনারকে হারিয়ে জিতেছে। তোমরা যদি খেলাটা দেখে থাকো, অনেক সময় ধরে খেলাটা হচ্ছিল, তাই না? তো কে জিতেছে তাহলে এবছর জিতেছে হচ্ছে জানিক সিনার জিতেছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, কার্লোস আলকারাজ কিন্তু এখন একজন উঠতি প্লেয়ার, ঠিক আছে। আর নাদাল কিংবা রোজার ফেডেরার তাদের সময় স্বাভাবিক জিনিস, চিরদিন কাহারও সমানও নাই যায়, তো উঠছে। তো যেহেতু কার্লোস আলকারাজ একজন উঠতি প্লেয়ার এবং বেশ আচ্ছা খাসা ট্রফি কিন্তু এখন জিতছে, তো তিনি কোন দেশ থেকে বিলং করেন এটা আমাদেরকে পড়ে রাখতে হবে। কেন না, যে কোনো দিন জানতে চাইতে পারে যে কার্লোস আলকারাজ তিনি কোন দেশের প্লেয়ার, ঠিক আছে। তো জানতে হবে আমাদেরকে তিনি কিন্তু স্পেনের প্লেয়ার, ঠিক আছে। কোথায়? স্পেনের। আর হচ্ছে সিনার, ইনিও কিন্তু একজন জনপ্রিয়, আস্তে আস্তে উঠছে। তো ইনি যদি বলে কোন দেশের, ইনি হচ্ছে ইতালির, ঠিক আছে। প্যারালালি তাহলে মেন সিঙ্গল কে জিতেছে, তাহলে তোমার হচ্ছে কার্লোস আলকারাজ জিতেছে। আর যদি বলে উইমেন সিঙ্গল কে জিতেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যারিনা সাবালেঙ্কা, ঠিক আছে, ওকে। অ্যারিনা সাবালেঙ্কা মাথায় রেখো। এটাও জিজ্ঞাসা করতে পারে কোন দেশের, সেটা হচ্ছে বেলারুসের। যথেষ্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখি। হু ওন দ্য মেন্স ব্যালন ডিওর 2025? এটাও খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা জানো আশা করি, দেমবেলে জিতেছে, তাই না? ওসমান দেমবেলে, ওকে, ওসমান দেমবেলে জিতেছে। তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এই আচ্ছা, যদি মেন বলে তো ফিমেল কে জিতেছে বলো তো, বলতে পারবে? দেখো, ফিমেলটা জিতেছে কিন্তু এই তানা বানমত্তি, আছে না? তো এই তানা বানমত্তি, তো এটাও তাই আগের বছরও জিতেছিল, তো নিউজে আছে। তো দুটোর কথা মনে রেখো আর কি, ঠিক আছে। তো ওসমান দেমবেলের কথা বা এই তানা বানমত্তি, তো দুটোর কথাই মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? এটা কত হলো? 27, তাই তো? 28। চলো নেক্সট। Which state has the highest number of polluted river stretches as per Central Pollution Control Board? তো বলছে কোন রাজ্যে সব থেকে বেশি পলিউটেড রিভার রয়েছে, ঠিক আছে। এইরকম প্রশ্ন যদি দুই একটা প্রশ্ন দিয়ে দেয় না, তো তোমাদের পক্ষে ট্যাকেল করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো রিসেন্টলি রিপোর্টটা পাবলিশ হয়েছে, খুব বেশি পুরনো হয়নি, মাস 3-4 হবে, ওই তো সেপ্টেম্বর মাসেই পাবলিশড হয়েছে, সেটাই তোমাদেরকে করাচ্ছি আমি। তো আনসার কি হবে গো? মহারাষ্ট্র। বুঝতে পারলে? মহারাষ্ট্রে
54খানা রিভার মোস্টলি পলিউটেড, প্রায় নিয়ারলি 300টার মতো রিভারের উপর মানে রিভার বলেছে যে মোটামুটি প্রায় নিয়ারলি 300টার মতো হবে যেগুলো মোস্টলি পলিউটেড রিভার, এবং তার মধ্যে 54টা রিভার রয়েছে কোথায়, মহারাষ্ট্রতে। ঠিক আছে, তো মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার টু রিভার পলিউশন ইন ইন্ডিয়া? ঠিক আছে, তো যদি বলে রিসেন্টলি, দেখো এই জাতীয় প্রশ্ন তোমরা করে রাখবে। এইরকম প্রশ্ন হচ্ছে সেই প্রশ্নগুলো যেই প্রশ্নগুলো তোমরা ভুল করে আসো জেনারেলি, সবকটাই ঠিক কিন্তু এদের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা রিলিজ করেছে সেই অনুযায়ী হবে। ওকে, তো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এটা বলেছে যে আমাদের সিওয়েজ আছে না, ঠিক আছে, আনট্রিটেড সিওয়েজ, এই যে বাড়ির যে ময়লা, যে আমরা যে এই যে ড্রেনের ভিতর দিয়ে যে নোংরা যেগুলো যায়, তো বলছে এইগুলো হচ্ছে প্রধান কারণ। বলছে ওভার 60% অফ সিওয়েজ ইন ইন্ডিয়া ফ্লো আনট্রিটেড ইনটু রিভার্স, মেকিং ইট দ্য বিগেস্ট কজ অফ রিভার পলিউশন। ঠিক আছে, তাহলে রিভার পলিউশনের আর কি কি থাকে, বাকি সবকটাই কিন্তু কারণ, কিন্তু এই ব্যাটা হচ্ছে প্রধান কারণ। আর কি কি কারণ, তাহলে যদি বলে নিচের কোনটা একটা কারণ নয় রিভার পলিউশনের, তো সেটা হচ্ছে কি রাখতে হবে, এগুলো সবকটাই কিন্তু কারণ। মানে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স, মানে আমার এফ্লুয়েন্স মানে যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখান থেকে যে এমিট করে যে নোংরা জল বা যেগুলো যেগুলো আছে, সেগুলো অনেক সময় কেমিক্যাল থাকে যেগুলো যায় না গিয়ে নদীর সঙ্গে, নদীতে গিয়ে মিলিত হয়, এবং নদীর যে ইকোলজি এবং সেখানকার যে ক্রিয়েচার যেগুলো আছে তাদের উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ওকে, এছাড়া কি আছে, এগ্রিকালচারের রান অফ আছে, মিউনিসিপাল সলিড হয়েছে, সবকটাই হবে, কিন্তু এই ব্যাটা হচ্ছে কিনা প্রধান কারণ। কে বলেছে? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, চলো আমি উত্তরটাও দিয়ে দেবো। সেটা যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে বানানো হয়েছে কোন অ্যাক্ট দিয়ে বানানো হয়েছে? ঠিক আছে, আর ভারতবর্ষে কোন কোন মানে পলিউশন রিলেটেড প্রথম অ্যাক্ট কোনটা ছিল? ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের পেপার 4-এ আসা প্রশ্ন। আচ্ছা, প্রথম উত্তরটা আমি দিয়ে দিই যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড যে তৈরি হয়েছিল এটা ওয়াটার পলিউশন অ্যাক্ট অফ 1974 দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, ওয়াটার পলিউশন অ্যাক্ট অফ 1974। আর ভারতবর্ষের প্রথম যদি বলে কোন পলিউশন অ্যাক্ট প্রথম পাস করা হয়েছিল, সেটা কিন্তু এই ওয়াটার পলিউশন অ্যাক্ট। ঠিক আছে, কবে হয়েছিল বললাম? 1974। ঠিক আছে, 1974, মাথায় রাখবে এই কথাটা, খুবই ইম্পর্টেন্ট কথা। আর যদি বলে এয়ার পলিউশন অ্যাক্ট কবে হয়েছিল, সেটা হয়েছিল কিন্তু 1981-এ। ঠিক আছে, 1981-এ, মনে রাখবে এই কথাগুলো। চলো পরবর্তী প্রশ্ন, which of the following health impact is associated with polluted river water? তো বলছে যে যদি নদী দূষিত হয় তো হেলথের উপর নিচের কোন ইম্প্যাক্টটা পড়ে জানতে চেয়েছে। স্বাভাবিকভাবে কি হবে, কলেরা, ডায়রিয়া, মানে জলবাহিত যেগুলো হয় সেগুলোই না হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা কি বলেছে। বলছে আন্ডার হুইচ অ্যাক্ট আর দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন রুলস নোটিফাইড? তো বলছে যে এই যে এনভায়রনমেন্টাল রুলস যেগুলো হয় না, এনভায়রনমেন্ট রিলেটেড যে কিছু রুলস বার করে, তো সেটা কোন অ্যাক্ট থেকে ডিরাইভ করা হয়? সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অফ 1986। ঠিক আছে, এনভায়রনমেন্ট পরীক্ষায় ইটসেলফ এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কবে পাস করা হয়েছিল। তাহলে এখানে যে 4টে অ্যাক্ট অপশন আকারে দিয়েছি, 4টে ইম্পর্টেন্ট। প্রথম কথা যে ওয়াটার অ্যাক্ট বললাম, ভারতবর্ষের প্রথম পলিউশন রিলেটেড অ্যাক্ট ছিল কিন্তু এই ওয়াটার অ্যাক্ট। তার বললাম যে এয়ার পলিউশনকে আটকানোর জন্য কি বললাম, যে এয়ার অ্যাক্ট হলো, হ্যাঁ, 1981-এ হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তারপরে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। দেখো বাবা, এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, এই কোশ্চেনটা তোমাদের 2023 সালে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসে কিন্তু আসা একটা প্রশ্ন ছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি আমরা একটুখানি। In which year was the Biological Diversity Act enacted in India? আনসার কি হবে? 2002 সালে হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তীকালে আমরা দেখি একটুখানি। আচ্ছা, যদি বলে যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, কেউ বলতে পারবে আমাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম কে নিয়েছিল, কোথায় নিয়েছিল, আর কবে হয়েছিল? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম একটু কমেন্ট করে জানিও তো। ঠিক আছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ওকে, আমিও তোমাদেরকে পড়াবো আস্তে আস্তে ডিটেলসে পড়াবো। আগে তোমাদের সঙ্গে সেই মেলবন্ধনটা তৈরি হোক, তবে তো হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা কবে হয়েছিল আর কে নিয়েছিল। ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন করলাম তোমাদেরকে। চলো পরবর্তী প্রশ্ন, বলছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ আর দ্য টপ 3 গ্লোবালি ইন দ্য 2025 গ্লোবাল পিস ইন্ডেক্স? তো বলছে গ্লোবাল পিস ইন্ডেক্সে
টপ 3 কান্ট্রি এখন কে কে, মানে কান্ট্রি কোন, মানে কে, তিনখানা ল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, বাস। ঠিক আছে, এই তিনটে কান্ট্রি এখন টপ আছে। তাই আমার টপ 3 কান্ট্রি যদি বলি আমি, এই তিনটে কান্ট্রি টপে রয়েছে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড নাম্বার 1, আয়ারল্যান্ড সেকেন্ড এবং নিউজিল্যান্ড থার্ডে রয়েছে। ওকে, দেখো আইসল্যান্ড রয়েছে প্রথমে, আয়ারল্যান্ড রয়েছে সেকেন্ডে, আর নিউজিল্যান্ড রয়েছে থার্ডে। তাহলে তোমার তিনটে ল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, বাস হয়ে গেল। ওকে, আর যদি বলে যে এশিয়াতে টপ করেছে কে, ঠিক আছে, তো এশিয়াতে টপ করেছে কে যদি তোমাকে বলে, তাহলে আনসার কি হবে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। অ্যাজ এ হোল সিঙ্গাপুর র্যাঙ্ক কিন্তু 6th, ঠিক আছে। আর এশিয়ার টপ, তাহলে যদি বলে, কালকে যদি তোমাকে বলে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, দিয়ে যদি বলে যে টপ 10 এর মধ্যে ওয়ার্ল্ড পিস ইন্ডেক্সে টপ 10 এ কোনো এশিয়ান কান্ট্রি নেই, তো তুমি কি করে বুঝবে, তুমি বলবে না, ঠিক আছে, এশিয়ান কান্ট্রি রয়েছে এবং সেটা হচ্ছে সিঙ্গাপুর। ওকে, 6th এ রয়েছে। ওকে, মাথায় রাখবো আমরা। পরবর্তী প্রশ্ন দেখি, চলো। বলছে হোয়াট ইজ দ্য ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য 2025 গ্লোবাল পিস ইন্ডেক্স। তো বলছে ভারতের র্যাঙ্ক কত জানতে চেয়েছে 2025 সালে, যেটা আমি প্রশ্ন করেছিলাম, এটাই আবার উল্টে আমি তোমাদেরকে প্রশ্ন করলাম। তো কত হবে এটা আনসার হবে 115। ঠিক আছে, তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 150, ভাবতে পারছো, 115। ওকে, তো বুঝতে পারছো আমরা যে পিসের দিকের অবস্থা হাল কি আর কি আমাদের। নেক্সট বলছে অ্যাকর্ডিং টু ফরেস্ট অ্যাকাউন্ট 2025 ইন্ডিয়াজ ফরেস্ট কভার কনস্টিটিউট হোয়াট পার্সেন্টেজ অফ ইস টোটাল ল্যান্ড এরিয়া। তো বলছে আমাদের ফরেস্ট কভার কত এখন জানতে চেয়েছে। ঠিক আছে, মাথায় রাখবে 21.76, এটা কিন্তু রিসেন্ট ডেটা বলছি তোমাদেরকে। আর একটা কথা তোমাদেরকে বলে নিই যে ইন্ডিয়া কিন্তু তার ন্যাশনাল ফরেস্ট পলিসি, ভারতবর্ষের প্রথম ফরেস্ট পলিসি হয়েছিল 1952 সালে। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স বলে রাখা ভালো, আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের প্রথম ফরেস্ট পলিসি হয়েছিল 1952 সালে। এবং আমরা কি বলেছি সেখানে, আমরা বলেছি যে অ্যাটলিস্ট টোটাল যে আমাদের যা ল্যান্ড এরিয়া আছে না, তার অন্তত পক্ষে 1/3 যেন আমাদের কি থাকে না, ফরেস্ট থাকে, রাইট। আচ্ছা, তো আমাদের এখন কত রয়েছে, যেটা 21.76 রয়েছে। পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেটস রেকর্ডেড দ্য হাইয়েস্ট গেইনস ইন ফরেস্ট কভার অ্যাকর্ডিং টু ফরেস্ট অ্যাকাউন্টস 2025। তো বলছে হাইয়েস্ট গেইন কার হয়েছে জানতে চেয়েছে। ঠিক আছে, কার হয়েছে, কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু। তার যদি কালকে তোমাকে প্রশ্ন করে বলে যে হাইয়েস্ট গেইন হয়েছে সাউথ ইন্ডিয়ান স্টেটগুলোর, ঠিক আছে, তো তুমি কি বলবে, ঠিক না ভুল? ইয়েস, একদমই সত্যি কথা, একদমই ঠিক। কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু হাইয়েস্ট ফরেস্ট কভার গেইন করেছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি একটুখানি। বলছে যে আন্দামান নিকোবর আইল্যান্ড are categorized as a major contributor to forest cover primarily due to। তো যে আন্দামান নিকোবর একটু মোটামুটি প্রায় পুরোটাই ফরেস্ট দ্বারা কভার আন্দামান নিকোবর, এবং এখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট আমরা দেখতে পাবো। তো কেন, এর কারণ কি? তো আমি তো বলেই নিলাম যে হাই রেনফল অ্যান্ড ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট। ঠিক আছে, তো ইউপিএসসি সহ এই জাতীয় পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্নপত্র কিন্তু করা এত সহজ সরল থাকে না, সেখানে স্টেটমেন্ট আকারে থাকবে, তো সেখান থেকে তোমাকে পিক করতে হয়। ঠিক আছে, যাকে অসুবিধার কোনো কারণে আমরা এগুলো পড়ে নিচ্ছি তো, হ্যাঁ। এবং পুরো যে আইল্যান্ড যেটা রয়েছে না, তার মোর দ্যান 80% এরিয়া কিন্তু ফরেস্ট দ্বারা কভার করা রয়েছে। ঠিক আছে, চলো। আর তাহলে ট্রপিক্যাল রেন ফরেস্ট আমরা কোথায় দেখতে পাচ্ছি, তাহলে আন্দামান নিকোবর আইল্যান্ডে কিন্তু আমরা ট্রপিক্যাল রেন ফরেস্ট দেখতে পাচ্ছি। ভারতবর্ষের আরো একটা জায়গাতে রয়েছে ট্রপিক্যাল রেন ফরেস্ট রয়েছে, সেটা কোথায়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছো, অপারেশন ব্ল্যাক ফরেস্ট, দ্য বিগেস্ট অ্যান্টি নক্সাল অপারেশন এভার কন্ডাক্টেড টুক প্লেস ইন হুইচ রিজিয়ন। তো অপারেশন ব্ল্যাক ফরেস্টটা কোথায় নেওয়া, দেখো পরিষ্কার ভাবে বলেই দিয়েছে না। তো যদি বলে যে নক্সাল এরিয়া, তো বলেই দিয়েছে অ্যান্টি নক্সাল অপারেশন, তো কোথায় হবে তুমি আমাকে বলো। তো ছত্তিশগড় একটা অপশানে থাকতে পারে, মহারাষ্ট্র ছত্তিশগড়, নাকি তোমার হচ্ছে কারেগুতা হিল অ্যালং দা ছত্তিশগড় তেলেঙ্গানা বর্ডার। কোথায় হবে, কারেগুতা হিল অ্যামং দা ছত্তিশগড় তেলেঙ্গানা বর্ডার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। India recently became one of the few nations to launch the Agni Prime missile from which type of platform। ঠিক আছে, এটা খুব রেয়ার, মানে কি গুটি কত দেশের মধ্যে আমরা হয়েছি। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা এই রেল বেসড মোবাইল লঞ্চার আমরা করেছি এটা। ঠিক আছে, তো বলেছি যে আমরা এখন চাইলে বিন্দাস ট্রেন থেকে, মানে রেল থেকে চলছে, তো সেই ট্রেন থেকেও কিন্তু চাইলে আমরা এটাকে লঞ্চ করতে পারি। তো এইটা হওয়ার ফলে
ইন্ডিয়ার র্যাঙ্ক যদি আমি তোমাদেরকে বলি, একটুখানি মাথায় রাখবে, প্রিভিয়াসলি রাশিয়া, ইউনাইটেড স্টেটস, চায়না, আর পসিবলি হয়তো বা নর্থ কোরিয়া। ঠিক আছে, যদি নর্থ কোরিয়াকে আমি ধরে নিই, তাহলে রাশিয়া, ইউএসএ, চায়না এবং নর্থ কোরিয়ার পরেই কিন্তু ইন্ডিয়া এরকম করলো যে একটা মুভিং এরকম ট্রেন থেকে আমরা চাইলে কি করতে পারবো না, একটা মিসাইল, অগ্নি প্রাইম মিসাইলকে আমরা কি করতে পারবো, আমরা তাকে লঞ্চ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবারে দু চারটে কথা বলে রাখি। বলছে অগ্নি প্রাইম ইজ আ 2 স্টেজ সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। তো মাথায় রেখো, এটা ইটসেলফ একটা টাকার প্রশ্ন যে এই অগ্নি প্রাইমটা এটা একটা কিরকম টাইপের মিসাইল। ঠিক আছে, তো এটা একটা ব্যালিস্টিক মিসাইল। ওকে, এবং এর ওজন কত জানো, প্রায় 11,000 কিলো ওজন। ওকে, তো মাথায় রাখবে এ কিন্তু নিউক্লিয়ার ওয়ারহেডস কিন্তু ক্যারি করতে পারে। বাস, নেক্সট প্রশ্ন দেখো, MiG-21 এটাকে আমরা উড়ন্ত কফিন বলে ডাকতাম, তোমরা জানো আশা করি, একে বলা হয় ফ্লাইং কফিন বলা হয়। সেটাকে আমরা ডিসকন্টিনিউ করে দিয়েছি, এত দিনের একটা পুরনো লিগ্যাসি, তো যেহেতু ডিসকন্টিনিউ করেছি তো সেখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার মতোই কিন্তু এবং আসবেও। বলছে when was the MiG-21 first introduced into the Indian Air Force? তো বলতে ইন্ডিয়ান এয়ারফোর্সে তো MiG-21 কে আমরা কবে ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা করা হয়েছিল 1963-তে। ঠিক আছে, জাস্ট এটা মাথায় রেখো, এবং ফাইনালি কিন্তু এটাকে আমরা টাটা গুড বাই বলে দিয়েছি। ঠিক আছে, তো এটাও মানে বলার মধ্যে রিসেন্টলি কোনটাকে আমরা ডিসকন্টিনিউ করে দিয়েছি। এবার যদি বলে এই MiG-21 এটা আমরা কোন দেশ থেকে বড় করেছিলাম বলতে পারবে, সেটা কিন্তু মাথায় রাখবে ইউএসএসআর থেকে। ওকে, ইউএসএসআর তৎকালীন সময় ইউএসএসআর থেকে কিন্তু এটা নেওয়া। রাইট নাও যদি আমি বলি সেটা হচ্ছে রাশিয়া থেকে। ওকে, দ্য ইন্ডিয়ান আর্মি contingent left for the which location to participate in যুদ্ধ অভ্যাস 2025 সরি। তো বলছে যুদ্ধ অভ্যাসটা এটা কোন কোন দুটো দেশের মধ্যে হয় বলতো, এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার হয়। তো স্বাভাবিকভাবে তাহলে আমেরিকার কোন একটা জায়গার হবে, তো লজিক কি বলে সেটা কিন্তু এবারে হচ্ছে আলাস্কাতে। ঠিক আছে, তো মাথায় রাখবে কোথায় হচ্ছে, তাহলে এটা আলাস্কাতে হচ্ছে। চলো, তাহলে যুদ্ধ অভ্যাস কার কার মধ্যে হয়, ইন্ডিয়া এবং কি বললাম, ইন্ডিয়া এবং আমেরিকা। ঠিক আছে, চলো বলছে হোয়ার ওয়াজ দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মৈত্রী। ঠিক আছে, তো এটা তো 14 দিয়েছে, তো মৈত্রী মানে তোমাকে জানতে হবে, তো মৈত্রী মানে কোন কোন দেশের মধ্যে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা কিন্তু একটা জয়েন্টলি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়ান আর্মি অ্যান্ড থাইল্যান্ড আর্মি। ঠিক আছে, তো রয়্যাল থাই, তো ইন্ডিয়া এবং থাইল্যান্ডের সঙ্গে কি হয়, এই যে মৈত্রীটা হয়। ঠিক আছে, তো এই বছর কোথায় হচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে না উমরইতে হচ্ছে। উমরই কোথায়, সেটা হচ্ছে মেঘালয়াতে। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ অর্গানাইজেশন ডেভেলপ ইন্ডিয়ার ফার্স্ট কমপ্লিটলি হোমগ্রোন 32-বিট মাইক্রো প্রসেসর বিক্রম 32। এটা ইটসেলফ খুবই ইম্পর্টেন্ট, এটা ইটসেলফ ইম্পর্টেন্ট যে বিক্রম 32 কি, এটা 32-বিট মাইক্রো প্রসেসর, এটা ইন্ডিজেনাসলি এটা কিন্তু বানানো হয়েছে। তো কে বানিয়েছে, সেটা কিন্তু বানিয়েছে ইসরো সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি। ঠিক আছে, বানিয়েছে এটা এবং এ যে কাজ করতে পারে জানো তো, এর মোটামুটি রেডি মানে কোন টেম্পারেচারের মধ্যে কাজ করতে পারে, -55 ডিগ্রি থেকে +125 ডিগ্রি। তো বুঝতে পারছো আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। যে বিক্রম 32 ওয়াজ ডেভেলপড বাই ইসরো's সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি। বিক্রম 32 ওয়াজ লঞ্চড অ্যাজ Semicon India 2025, making a major milestone in India's semiconductor ecosystem. ঠিক আছে, বিক্রম 32 মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এই সেমিকন্ডাক্টর বা এইগুলো নিয়ে কিন্তু আমাদের দেশে কিন্তু এখন প্রচুর চর্চা হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। তো এই কারণে কিন্তু তোমাদের WBCS সহ অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নেক্সট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড? তো কে হয়েছে বলতো, এটা হয়েছে অনুতিন চার্নভিরাকুল। ঠিক আছে, অনুতিন চার্নভিরাকুল, মাথায় রাখবে এটা। পরবর্তী প্রশ্ন দেখি কি দিয়েছে, বলছে হু হ্যাজ বিন শোন ইন অ্যাজ নেপালস ইন্টিরিম প্রাইম মিনিস্টার? তোমরা জানো আশা করি জেনজেট সেখানে প্রোটেস্টের পরে সেখানে ইন্টিরিম এখন ক্ষমতায় আছে। তো কে আছে বলতো, সেটা হচ্ছে সুশীলা কার্কি। কে আছে, সুশীলা কার্কি, বা যথেষ্ট। অ্যান্ড সি ইজ দ্য ফার্স্ট উইমেন টু সার্ভ অ্যাজ চিফ জাস্টিস অফ নেপাল। এবং এটাও মাথায় রাখবে, কার কথা বলছি, সুশীলা কার্কি। হু হ্যাজ বিন শোন ইন অ্যাজ দ্য 15th ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, সিপি রাধাকৃষ্ণন। তো তোমরা জানো আশা করি যে জগদীপ ধনখড়জি তিনি রিজাইন করলেন এবং তারপরে ইলেকশনটা হলো। এই সম্পর্কে দু চারটে কথা তোমাদেরকে বলে রাখি যে কনস্টিটিউশন এটা বলে যে ভাইস প্রেসিডেন্ট যে নির্বাচিত হবে
সেটা দুটো হাউসের সদস্যদের দ্বারা, মানে লোকসভা এবং রাজ্যসভার টোটাল যা সদস্য তাদেরকে দিয়েই কিন্তু ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে কে? ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে প্রেসিডেন্ট অর সামওয়ান অ্যাপয়েন্টেড বাই হিম, দ্বিতীয় কথা। তৃতীয় কথা, যে ভাইস প্রেসিডেন্ট যখন যে নির্বাচন হয় তার নির্বাচনের যে পদ্ধতি তার নাম কি? সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। আর একবার বলছি আমি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, আর একটা পরীক্ষায় আছে যে ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন, সেটা হচ্ছে কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতবর্ষের প্রথম ভাইস প্রেসিডেন্ট। আর একটা কথা তোমাদেরকে বলি যে আর্টিকেল 64 এটা বলে যে ভাইস প্রেসিডেন্ট কে না রাজ্যসভার চেয়ারম্যান হবেন, বা সেটাই আর্টিকেল 64 কি বলে, ভাইস প্রেসিডেন্ট হবেন রাজ্যসভার চেয়ারম্যান। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি ভাইস প্রেসিডেন্টের পদ যদি খালি হয় তাহলে তার নির্বাচন হবে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এই কথাটাও তোমরা মাথায় রেখে দিও। আর ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কন্ডাক্ট করে কে? সেটা হচ্ছে কে? ইলেকশন কমিশন। ঠিক আছে, বাস এই কয়েকটা কথা, ছোট ছোট কথা মাথায় রেখে দিও। আর যদি বলে ভাইস প্রেসিডেন্টের টেনিওর কি, কতদিন তিনি থাকেন, তো 5 বছর জেনারেলি 5 বছর থাকে। ওকে, চাইলে তার আগে তিনি রিজাইন করতে পারেন। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্টের টেনিওর কত? 5 বছর। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে আছে তোমাকে যদি বলা হয়, তুমি বলবে আর্টিকেল 67-এ, যে ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হয় 5 বছরের জন্য। ঠিক আছে, আর ভাইস প্রেসিডেন্ট কি সরিয়ে দেওয়া যায়? তুমি বলবে হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া যায়। ওকে, আর যদি বলে ভাইস প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়ার কোনো গ্রাউন্ড সংবিধানে আছে কি, তুমি বলবে যে না, ভাইস প্রেসিডেন্টকে সরানোর কোনো গ্রাউন্ড সংবিধানে বলা নেই। ঠিক আছে, আর যদি তোমাকে বলে যে ভাইস প্রেসিডেন্টকে সরাতে গেলে ইনিশিয়েটিভটা কে নেবে, তুমি বলবে রাজ্যসভা ইনিশিয়েটিভ নেবে। ঠিক আছে, রাজ্যসভা যদি 2/3 মেজরিটিতে বিলটা পাস করে এবং লোকসভা যদি সিম্পল মেজরিটিতে বিলটা রেটিফাই করে দেয় তাহলেই হয়। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট কথা মাথায় রাখবে, পরীক্ষায় এগুলো আসে। ঠিক আছে, আমার তো কাজ এটাই, তোমাদেরকে বললাম যে সামনে প্রিলিমস রয়েছে, জিকে থ্রু দিয়ে আমরা পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো আমরা কিন্তু আস্তে আস্তে আমরা কভার করব। তোমাদের যদি কাজে লাগে, আবারও বলছি, তোমরা কমেন্ট করো, আমি চাইলে নাম্বার অফ কোশ্চেন্সটা বাড়িয়ে দেবো আর এই ক্লাসের ডিউরেশনটাও বাড়িয়ে দেবো, যদি তোমাদের কাজে লাগে তো। ওকে, চলো, হু ইজ সেট টু বিকেম দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বিসিসিআই? ঠিক আছে, কে হয়েছে বলো তো? মিথুন মানহাস হয়েছে। ঠিক আছে, মিথুন মানহাস হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ কন্ডাক্টেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? তো দেখো, যেহেতু এটা হয়েছে তো নিউজে আছে বলেই কিন্তু পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা তো আর প্রত্যেক বছর হয় না, তাই না? তো এই বছর হয়েছে, তো মানে লাস্ট আমরা যে পড়ছি 25-এ হয়েছে, এই কারণে এটা ইম্পর্টেন্ট, তো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কত নম্বর আর্টিকেল দেখেই বুঝতে পারছো কোনটা হবে কি কোনটা হবে না। দেখো আর্টিকেল 52-তে তো হবে না, হবে কি? তারপর দেখো আর্টিকেল 63, এটাই হবে। ঠিক আছে, আর আর্টিকেল 56-তে দেখবো কি প্রেসিডেন্টের টেনিওরের কথা বলে, আর এখানে জানতে চেয়েছে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, তো আর্টিকেল 63-তে আছে। ঠিক আছে, আর্টিকেল 75 তো এখানে তো ইতিহাস আছে। হ্যাঁ, প্রাইম মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করা হয়, কাউন্সিল অফ মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করা হয়, তাদের টেনিওর কি, তাদের কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা, ওথ অ্যাফারমেশন, এভরিথিং লেখা আছে আর্টিকেল 75-এ। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া? তো ফাসাইয়ের সিইও কে হয়েছে বলতো? রঞ্জিত পুনহানি হয়েছে এখন। ওকে, চলো, আর আজকের মতো লাস্ট প্রশ্ন আমরা একটুখানি দেখে নেব। ওকে, বলছে হু হ্যাজ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? তো এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছে তোমরা জানো? হচ্ছে কে? রবি রঞ্জন হয়েছে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের সেপ্টেম্বর মাসের, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের টোটাল 50খানা এমসিকিউ। ওকে, প্লাস মানে জিকে প্লাস সিএ। ঠিক আছে, এরপরে আরো 50খানা সেপ্টেম্বরে তোমাদের আমি এরকম করাবো জিকেসি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, আর ডেফিনেটলি তুমি চাইলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, নেক্সট দিন এরকম আরো এরকম 25টা করে আমাদের এখন আলোচনা চলুক। ঠিক আছে, আমরা রেগুলার কিন্তু এরকম করে যাব। ওকে, করতে থাকো আর পড়তে থাকো। আর
এগোতে থাকো। জাস্ট অল্প অল্প করে পড়ো, রেগুলার পড়ো, ভালো করে পড়ো। ওকে, ডাব্লিউবিসিএ যদি পেতে হয় না বাবা, প্রপার কনসিস্টেন্সি ছাড়া এটা কিন্তু খুবই চাপ আছে। ঠিক আছে, তো প্রপার কনসিস্টেন্টলি কিন্তু ভালো করে পড়ো, ভালো করে পড়ো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেপ্টেম্বর মাসের আরো 50টা জিকে এবং কাইন্ড অ্যাফেয়ার্স নিয়ে। চলো ভালো থেকো, টাটা।